ভালোবাসলে কি এমন ক্ষতি হতো তোমার? চোখের কোণে পানিটা মুছে নিয়ে ওয়াশরুমে চলে গেল মায়া অজু করার জন্য। ফজরের নামাজের মোনাজাতে প্রতিদিনের মতো আজও চোখের পানি ছেড়ে দিল মায়া। হে আমার পালনকর্তা, কেন তুমি আমাকে এত ভালোবাসার কাঙ্গাল বানাইছো, যেখানে আমার কপালে তুমি এক ফোঁটাও ভালোবাসা রাখোনি? রহম করো আমার উপর ইয়া মাবুদ। আমি জানি না কি এত পরীক্ষা নিচ্ছ আমাকে ধৈর্য দান করো মাবুদ। আমি যেন তোমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আতিককে তুমি নেক হায়াত দারাজ করো আল্লাহ, সৎ পথে চলার তৌফিক দান করো, আমিন। মায়া চোখের পানি মুছে জায়নামাজটা ভাঁজ করে সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেল। সকালের নাস্তা বানানো প্রায় শেষ। মায়ার আবার কাশি শুরু হয়েছে। শাশুড়ি মা পেছন থেকে ঝংকার গলায় আওয়াজ করে বলল, তোমার এমন কাশি হচ্ছে আর তুমি সেই কাশি নিয়ে রান্না করছো? তোমার মুখের কাশি যদি খাবারে পড়ে, এসব নোংরামি খাবার আমাদের খাওয়াবে? মা, এসব কি বলছেন? আমি মুখ থেকেই কাশছি। কেন বাপু, তোমার কাশি কতদিন থেকে? আমার ছেলে কি তোমার ঔষধ এনে দেয়নি, নাকি না খেয়ে নিজের ইচ্ছা অসুস্থ হয়ে যাচ্ছে? মা, আতিক যা ওষুধ এনে দিয়েছে তা খেয়েছি আমি, কিন্তু না কমলে আমি কি করব? আর কোনো মানুষ ইচ্ছে করে অসুস্থ হয় না। ভুল করেছো, আবার মুখে মুখে তর্ক করছো। মায়া এবার আর কিছুই বলল না, কারণ এখন ওনার সাথে কথা বলা মানে ভাবে ঝগড়া করছে। তাই মায়া ভুল না থাকা সত্ত্বেও বলল, আমাকে মাফ করবেন না, আমি তর্ক করছিলাম না। হ্যাঁ হয়েছে বাপু, ছাড়ো তো এখান থেকে, যাও গিয়ে 3 কাপ চা বানাও। মায়া কিছু না বলে চুলায় পানি উঠিয়ে দিল আর ভাবছে, নানা বিষয় নিয়ে মায়ের সাথে তর্ক করছি, তারপরও মা সবকিছু ভুলে আবার আমার বুকে জড়িয়ে নিত। ভুল করার পরও মাকে কখনো সরি বলা হয়ে ওঠেনি, আর এখন ভুল না করেও মাপ চাইতে হয়। শাশুড়ি মা টেবিলে নাস্তা সাজাচ্ছেন, মায়া চা বানাচ্ছে। আতিক শ্বশুরমশাই আর মায়ার দেবর শফিক নাস্তার টেবিলে বসলেন। আতিক কিছুটা গরম মেজাজ নিয়ে বলল, মা, আজ কি তুমি নাস্তা বানিয়েছো নাকি? হ্যাঁ বাবা, আমি নাস্তা বানাইছি। শাশুড়ি মায়ের কথা শুনে মায়া একটু অবাক হলো না, কারণ এর আগেও এমন হয়েছে। হাত পুড়ে রান্না করেছে মায়া, আর শাশুড়ি মা নিজের নামে চালিয়েছে। রাগী কণ্ঠে আতিক বলল, তুমি কেন রান্না করছো? মায়া কি করছে? ওকে এই বাসায় কি জন্য রাখা হয়েছে? নবাবী হয়ে থাকার জন্য? মায়া থাকতে যে তোমাকে রান্না করতে হবে? মায়ার কাপে চা ঢালছে আর মাথা নিচু করে সব শুনছে। শফিক তখন বলে উঠল, ভাইয়া, রান্নাটা মা নয়, ভাবি করেছে। ভাবি ফজরের পর রান্নাঘরে ঢুকেছে, আর মা 8 ঘন্টা হয়েছে মা ঘুম থেকে উঠেছে, আর এত নাস্তা মা অবশ্যই আধা ঘন্টায় করেনি। শাশুড়ি মায়ের হাটে হাঁড়ি ভেঙে দেওয়ায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শফিকের দিকে। শ্বশুর বাবা বললেন, নিজে রান্না করে নিজের ছেলের সোয়াগ নিতে যেও। বৌমা, আমার চা দাও। মায়া মাথা নিচু। আতিক, শফিক আর শ্বশুর বাবাকে চা দিলেন। মাথাটা ঝিমঝিম করছে। মায়া একে তো রাতে ঘুম হয়নি, দ্বিতীয়ত গায়ে আবার জ্বর আসছে। মায়া খবরের কাগজটা শ্বশুরের দিকে দিল। বাবা একটু ভালো করে মায়ার দিকে তাকালো। বৌমা, তুমি কি ঠিক আছো? এমন দুর্বল দুর্বল লাগছে কেন তোমার? কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাশুড়ি মা বলল। 2 দিন পর পর অসুখ পুষলে কি আর হবে? শফিক চিন্তা কণ্ঠে বলল, তোমার আবার কি জ্বর আসছে ভাবি? তোমরা অযথা চিন্তা করছো, আমি ঠিক আছি। মায়া সবাইকে নাস্তা দিচ্ছে। আতিক আর চোখে মায়ার দিকে তাকালো। সত্যি মায়ার মুখটা খুব শুকনো লাগছে। অতিরিক্ত বিরক্তি কণ্ঠে বলল, তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো, আর নাস্তা করে তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মায়া আতিকের দিকে তাকালো। বুঝতে পারলো না আজ কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি। মায়া সহজ ভাষায় বলল, আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যেতে হবে না। শাশুড়ি মা বলল, ঢং করো না তো, আতিক যা বলছে তাই করো। অসুস্থ হয়ে বাবার বাড়ির লোকজনকে আবার বলবে তার মেয়েকে অবহেলায় রাখি। মায়া শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। সবার সাথে নাস্তা করে নিল। মায়া সম্ভবত এই একসাথে খাওয়ার ভাগ্য খুবই কম হয়। আর বাবার বাড়িতে একদিনও তার মা বাবা তাকে ছেড়ে খায়নি। এখানে একদিন কেন, দিনের পর দিন না খেয়ে থাকলেও কেউ কিছু বলতে আসবে না। আর একবেলা না খেলে আব্বু নিজের হাতে তুলে খাওয়াতো। খুব ইচ্ছে করে আবার আব্বুর হাতে খাবার তুলে খাই। খাওয়ার মাঝখানে মায়ার আবার কাশি শুরু হলো। খাবার রেখে মুখে হাত চেপে ধরে উঠে চলে গেল মায়া। ওয়াশরুমে গিয়ে হাত দেখল মায়ার তাজা রক্ত। বড় বড় কয়েকটা শ্বাস নিল মায়া। মাথায় হাত দিয়ে বসে পড়ল। কেন জানি খুব কষ্ট হচ্ছে তার। মায়া রেডি হয়ে বাইরে এসে দেখে আতিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। গম্ভীর মুখে আতিক বলল, তাড়াতাড়ি উঠে বসো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। মায়া অসহায় মুখ করে বলল, তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে না? পাগল হয়েছ? আমি অফিস বাদ দিয়ে তোমার সাথে যাব? তুমি একাই তো যেতে পারবে। মায়া চুপ করে গেল। আতিকের কথাই বাইকে উঠে বসলো। মায়া আতিককে ধরল না।
আতিক নিজেও কিছু বলল না, গাড়ি স্টার্ট দিল। মায়ার চোখটোরা ভিজে উঠল। একটা সময় ছিল যখন বাইকে মায়া উঠে বসলেই আতিক গাড়ি স্টার্ট করার আগেই বলতো কাঁধে হাত দিয়ে ধরে বসো, না হলে পড়ে যাবে। মায়া দুষ্টুমি করে ধরতোই না, তখন আতিক নিজেই মায়ার হাত কাঁধে দিয়ে দিত। হসপিটালের সামনে এসে বাইক থামালো আতিক। তুমি যাও, আমার যেতে হবে, দেরি হচ্ছে। তুমিও আমার সাথে যাবে, নইলে আমিও যাব না। কঠিন গলায় আতিক বলল, কি ঢং শুরু করলে? আমার দেরি হয়ে যাচ্ছে বললাম না তোমায়? বসের বকুনি তো তোমার শুনতে হয় না, আমার শুনতে হয়। এইসব আমার অসহ্য লাগে মায়া, মাঝে মাঝে তোমার বাড়াবাড়িগুলো। আমি জানি তো আমার কোনো কথাই তোমার ভালো লাগে না এখন। আতিক বিরক্তি হয়ে বাইক পার করে মায়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ম্যাম মায়ার অসুস্থ ডিটেল শুনে কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, মিস্টার আতিক, এতদিন ধরে আপনার ওয়াইফের এই অবস্থা আর আপনি কিছুই করেননি? আতিক মাথাটা নিচু করে বলল, আমি তো ওষুধ যা লাগে সব এনে দিয়েছি, মায়া নিজেই তো ঠিক মতো খায়নি। মিস্টার আতিক, এতটা কেয়ারলেস হওয়া কিন্তু ভালো নয়। মাসখানেক থেকে জ্বর, আবার কাশিতে 2 দিন ধরে রক্ত বের হচ্ছে। রক্তের কথা তো মায়া কিছুই বলেনি। মিস মায়া, আপনার অনেকগুলো টেস্ট করতে হবে আর রিপোর্ট দেখে আপনার ট্রিটমেন্ট করা হবে। তার আগে আমি কিছুই বলতে পারছি না। আপাতত কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি, সেগুলো খান আর আজকের মধ্যে টেস্টগুলো করে নিন। মায়া শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর নিজের যত্ন নেবেন। খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করেন না, পুষ্টিকর খাবেন বেশি করে। মায়া আতিক ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসলো। আতিককে উদ্দেশ্য করে বলল, সরি, আমি রক্তের বিষয়টা বলিনি। না থাক, ডাক্তারের কাছে কেয়ারলেস প্রমাণ করার জন্য ধন্যবাদ। মায়ের হাতে 1000 খানেক টাকা দিয়ে বলল, সব টেস্টগুলো করিয়ে নিও, আমি গেলাম। হনহনিয়ে আতিক চলে গেল। মায়া আতিকের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে খুব কষ্ট হয় আতিকের আচরণ, একদম চিনতে পারি না এই মানুষটাকে অযথা নিজের থেকে বেশি ভালোবাসে এখনো। সব টেস্ট করানো হলো, রিপোর্ট আসবে 3 দিন পর। মায়া ডিসপেন্সারি থেকে যাবতীয় ওষুধ নিয়ে বাসায় চলে গেল। আবার প্রচুর জ্বর আসছে, কাশিটা থামছেই না। হর্নের আওয়াজ মায়ার এইসব ভাবনার সুতোই টান পড়ল। নিজেকে খুব হালকা হালকা লাগছে তার। এটা জেনে যে তার ক্যান্সার। জ্যামের মধ্যে আটকা পড়ে আছে মায়া। জ্যাম জিনিসটা অনেক বিরক্তিকর একটা অবস্থা, কিন্তু আজ কেন জানি মায়ার এই জ্যামের ভিতর থাকতে ভালো লাগছে। মায়া চারপাশের মানুষদের দেখছে, কয়েক মিনিটের জ্যামের জন্য কত বিরক্তি হয়ে উঠেছে। নিজের গন্তব্যে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। জ্যামের ভিতর এক গাড়ির দিকে তাকাতেই মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের জন্য মায়ের হার্ট রেসপন্স করা বন্ধ করে দিয়েছে। নিজের মনের চোখের পানি গাল বেয়ে টপ টপ করে ঝরতে লাগলো। মায়া দেখলো আতিক অন্য একটা মেয়েকে বাইকের পিছনে নিয়ে আছে। মেয়েটি আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আতিককে। মায়া নিজের রিপোর্টের দিকে একবার তাকালো, চোখের পানিটা মুছে নিল আর ব্যাগ থেকে ফোন বের করে তাদের একটা ছবি উঠিয়ে রাখলো। জ্যাম কেটে যাওয়ায় বাইক নিয়ে চলে গেল আতিক। সারা রাস্তা মায়া আর চোখের পানি ফেলেনি, শুধু নিজের ক্যান্সারের রিপোর্ট দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে। বাসায় এসে দেখে দুপুরে রান্না হয়নি। মায়া মনে মনে ভাবছে, একটা দিন কি শাশুড়ি মা রান্নাটা করতে পারতো না? হ্যাঁ পারতো, কিন্তু মায়া কি করতে আসে তাহলে? সে তো শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছে, বউ মানেই তো তাই। শাশুড়িকে সব কাজ থেকে ছুটি দিয়ে দাও। মায়াকে দেখে শাশুড়ি মা বলল, এতক্ষণ লাগে এক ডাক্তারের কাছ থেকে ফিরতে? মাথায় তো কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই। দুপুরে রান্নাটা যে করতে হবে সেই দিকে কি খেয়াল আছে? মাফ করবেন মা, জ্যামে আটকে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। কিসের দেরি হয়েছে তা আমি বুঝি। দেখো গিয়ে কোন ছেলে বন্ধুর সাথে বসে গল্প করছিল কিনা। মায়া শেষের কথাটা কিছুতেই হজম করতে পারল না, তাই কঠিন গলায় উত্তর দিল, আমাকে কোনোদিন দেখেছেন মা অন্য কারোর সাথে আড্ডা দিতে? অযথা বউদের সন্দেহ করতে যাবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমি রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মায়া শাশুড়ি মাকে আর কোনো কথা বলতে না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মায়া নিজেই মনে মনেই বলছে, একটা মানুষ ডাক্তারের কাছে থেকে ফিরেছে আর তার শরীরের অবস্থা না জানতে চেয়ে রান্না নিয়ে পড়ে আছে। মায়া নিজেকে তাচ্ছিলের হাসি দিয়ে মুখ হাত ধুয়ে রান্নাঘরে গেল। মায়া নিজের মনে রান্না করছে। শরীরটা তার একদমই ভালো লাগছে না। বাবার বাড়ির কথা খুব মনে পড়ছে তার। একটু অসুস্থ হলে মা বাবা কত উতলা হয়ে যেত। খাবারটাও নিজের হাতে খেতে হতো না। দুপুরে আতিক খেতে আসতো না, অনেক মাস হয়েছে। বিয়ের নতুন সময় আসতো রোজ। দুপুরে সবাইকে খাইয়ে দিয়ে মায়া না খেয়েই রুমে চলে গেল। শরীরটা অনেক ক্লান্ত লাগছে তার, এখন একটু তার বিশ্রামের দরকার। মায়া খাটে হেলান দিয়ে নিজের শরীরটা এলিয়ে দিল। হুট করে তার আতিকের কথা মনে পড়ে গেল। না চাইতেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমি মানে কি সবাই শুধু প্রয়োজন? আতিককে এত ভালোবাসার পরেও হাজার বন্দি রয়ে গেছে তার।
হয়তো তাই, অনেক কমতি রয়ে গেছে, না হলে অন্য মেয়ের স্পর্শে কিভাবে গেল সে। আচ্ছা আতিক বাসায় আসার পরে যদি আমি জিজ্ঞাসা করি বাইকের পেছনে মেয়েটা কে ছিল, সে কি বলবে? আতিক বাসায় ফিরবে অনেক রাত করে, এসে খাবেও না। ভাবনায় চলে গেল মায়া। আজ কোথায় ছিলে তুমি? আতিক ভ্রু দুটো কুঁচকিয়ে বলল, মাথার কি তার ছিঁড়ে গেছে? অফিসে গিয়েছিলাম, সেটা কি তুমি দেখোনি? মায়া শান্ত স্বরে জিজ্ঞেস করলো। বাইকের পেছনে মেয়েটি কে ছিল? রাগী চেহারায় আতিক বলল, মায়া প্লিজ, তোমার এসব সন্দেহ আমার একদম ভালো লাগে না, জাস্ট অসহ্য লাগে। মায়া ফোন বের করে তাদের ছবি দেখালো। আতিক কিছুটা ভীতি মুখ করলো, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার কলিগ ছিল ওটা, আজ বাইরে একটা মিটিং ছিল তো সেখানে যেতে হয়েছিল আমাদের। কলিগ, সে তো ভালো কথা, কিন্তু এত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কেন? মায়া লো ক্লাসওয়ালা কথা বলো না তো, বাইকের পিছনে এইভাবে ধরে থাকলে নর্মাল ব্যাপার, তোমাদের মতো বাইকের পিছনে না ধরে বসা নর্মাল নয়। মায়া ছলছল চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে অন্য মেয়ের সঙ্গে স্পর্শে দেখতে পারি না আতিক। প্লিজ মায়া, এবার শেষকাদুনি করা শুরু করো না তো। এমনিতেই সারাদিন অফিস করে আমি খুব ক্লান্ত, তার উপর বাসাতে এসেও শান্তি নেই। আমার কান্না তোমার কাছে অভিনয় মনে হয়? আতিক কোনো কথার উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই বলছে, আতিককে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো কথোপকথনগুলো ঠিক এইরকমই হবে। রাত 11টা বাজে, আতিক এখনো বাসায় ফেরেনি। অফিস ছুটি হয়ে 8টায় আর আতিক এখনো ফেরেনি। মায়া টেবিলে প্রতিদিনের মতো অপেক্ষা করছে আতিকের জন্য। দেরি করে ফেরাটা তার নিয়মিত অভ্যাস। মায়া আতিককে যদি জিজ্ঞেস করে এত দেরি কেন হলো, তাহলে তার সোজা উত্তর দেয়, আতিক, আমি সব কৈফিয়ত তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। মায়া শান্ত হয়ে বলে, আচ্ছা কৈফিয়ত দিও না, কিন্তু বাসায় একটু তাড়াতাড়ি আসিও প্লিজ। আমার ইচ্ছে যখন ইচ্ছে তখন ফিরবো। এর কথার বিপরীতে কোনো কথাই মায়া বলে না, কারণ কলিং বেলের আওয়াজ মায়ার ভাবনায় ছেদ পড়ে। দরজা খুলে দেখে আতিক এসেছে। কোনো কথা না বলেই আতিক ঘরে প্রবেশ করলো। মায়া শুধু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। আমি খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই বলে হন হন করে হেঁটে চলে গেল আতিক। মায়া খাবারের টেবিলে একবার চেয়ে দেখে নিজেও ঘরে চলে গেল। মায়া সোজা বারান্দায় চলে আসলো, কারণ রাতের বেলা শোলেই কাশিটা বেড়ে যায়। কাশির জন্য আতিকের সেই বিরক্ত মুখের কথা আর শুনতে চায় না। আতিক ওয়াশরুম থেকে এসে দেখে মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। সে জানে মায়া খায়নি, তাই এইসব ঢং একদম ভালো লাগে না। যার ক্ষুধা লাগবে এমনিতেই সে খাবে, আদুরি সোহাগী কণ্ঠে খাবার মুখে দেওয়া যাবে না। আতিক সোজা খাটে গিয়ে শুয়ে পড়লো। মায়া আকাশ দেখছে আর রবের কাছে নিজের আর্জি পেশ করছে। আমার জীবনটা এমন কেন, কেন এত ভালোবাসার কাঙ্গালি আমি? কেন এমন অবহেলা সংসার তার? সে তো শুধু একটু ভালোবাসা চেয়েছিল, কেন তার কপালে কোনো সুখের সংসার হলো না? তবে মনে মনে হাজার শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে তাকে এত ভালো একটা রোগ দেওয়ার জন্য। আতিক এমন কেন হয়ে গেছে? আজ তো মায়া রিপোর্ট দিয়েছে, কই একবারও তো আতিক জিজ্ঞেস করে দেখলো না তার রিপোর্টে কি এসেছে। গত কয়েকদিন সবাই লক্ষ্য করছে মায়া এখন বেশ অন্যমনস্ক থাকছে, কারোর সাথে তেমন কথা বলে না, যে যা হুকুম দেয় সে তা কোনো প্রশ্ন ছাড়াই করে দেয়। শফিক জিজ্ঞেস করেছিল মায়ার রিপোর্টে কি রোগ এসেছে। মায়া বলেছে, রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই। এই কথাটা শাশুড়ি মা শুনে মুখ বাঁকিয়ে বলেছিল, জানতাম আমি এসব অভিনয়, তাছাড়া কিছুই নয়, শুধু শুধু টাকা নষ্ট। টাকা কি গাছে ফলে নাকি? মায়ের কথাগুলো শুনেছিল আর মুচকি মুচকি হেসেছিল। মায়ের মনটা আজ একদমই ভালো নেই। আতিক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়া আতিকের মুখের দিকে চেয়ে আছে। আতিক একবার মায়ার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু বলবে? হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি যেতে চাই কিছুদিনের জন্য। কি, মাথা ঠিক আছে? কোথাও যাচ্ছ না তুমি? মায়া কিছুটা জোর খাটিয়ে বলল। গত 1 বছরে আমি আমার বাবার বাড়িতে যাইনি এবং কোনোদিন বায়না ধরে বলিনি যে যাব, কিন্তু এখন আমি যেতে চাচ্ছি। তুমি চলে গেলে বাড়ি সামলাবে কে? তাই আমি বলছি যখন না তো না। আমি যখন ছিলাম না তখন কিভাবে বাড়ি চলছিল? মায়া অফিসে যাওয়ার টাইমে আমার মুড খারাপ করো না তো। অফিসে চলে যেতে চাইলে মায়া পেছন থেকে বলে ওঠে, আমি যাবো বলছি তো যাবই। তোমার পরিবার তোমার বাবা মাকে নিয়ে এত টেনশন, আর আমি গত 1 বছর ধরে আমার বাবা মার সাথে দেখা অব্দি করিনি। আতিক থেমে গিয়েছে, পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল, যদি আমার কথায় অবাধ্য হয়ে বাবার বাড়িতে যাও তো এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। নিমেষেই মায়ের চোখ পানিতে ভিজে গেল। এই মানুষটিকে সে এত ভালোবেসেছিল, এই মানুষটার জন্য পুরো ফ্যামিলির অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছিল। মায়া চোখের পানি মুছে বলল, আচ্ছা আসবো না আর। আতিক কৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। কি বললি তুই? আমার অবাধ্য হয়ে তুই যাবি? হ্যাঁ যাবো। এই
তোমার পাখনাগুলো কে গজাতে সাহায্য করলো শুনি? নতুন কেউ এলো নাকি জীবনে? মায়া এবার অট্ট হাসিতে ফেটে পড়লো, হাসি থামিয়ে বলল। যার চরিত্র যেমন তার কাছে তেমনই মনে হয়। আতিক মায়ার কথায় অগ্নিমূর্তি ধারণ করে মায়ার সামনে এসে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের এত জোর ছিল যে মায়ার দুর্বল শরীরে তা নিতে পারল না, ছিটকে পড়ে গেল মাটিতে, ঠোঁটের কোণে রক্ত। এবার হুঙ্কার দিয়ে বলল, কি বললি তুই? আমার চরিত্র খারাপ? এত বড় স্পর্ধা! মায়া ছলছল চোখে আতিকের দিকে তাকিয়ে রইল। আতিকের চিৎকার চেঁচামেচিতে শ্বশুর শাশুড়ি আর শফিক তাদের ঘরে আসলো। মায়াকে পড়ে থাকতে দেখে শফিক দৌড়ে গিয়ে মায়াকে ওঠালো। ভাবি কি হয়েছে তোমার? ঠোঁটে রক্ত কেন? ভাইয়া তুই ভাবিকে মারছিস? শ্বশুর মশাই বলল, আতি, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আর বোমার গায়ে হাত তুলছো তুমি? আতিক কোনো কথাই বলছে না, আর মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো কোনো উত্তর না পেয়ে শাশুড়ি মা বলে ওঠে, নিশ্চয়ই মায়া কোনো কিছু ভুল করেছে। এমনি এমনি তো আর আমার ছেলে গায়ে হাত তুলতে যাবে না। শফিক কিছুটা বিরক্তি হয়ে বলল, তুমি চুপ করবে মা? কি হয়েছে সেটা তুমি জানো না, আর না জেনেই দোষ গুণ বিচার করতে শুরু করে দিয়েছো। শ্বশুর মশাই ঝাঁঝালো কণ্ঠে বলল। কি হলো? চুপ করে আছো কেন? বৌমার গায়ে হাত তুলছো কেন? আতিক তখন রাগী চেহারায় বলল, তোমাদের সাধের বৌমা আমাকে চরিত্রহীন বলেছে। আতিকের কথা শেষ করার সাথে সাথে শাশুড়ি মা আগাগোড়া না জেনেই মায়াকে কথা শোনাতে লাগলো। আমার ছেলেকে চরিত্রহীন বলা তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি মোটেই আতিককে চরিত্রহীন বলিনি। চরিত্রহীন বলনি, তাহলে আমার ছেলে বুঝি মিথ্যা বলছে? আহ, কি শুরু করলে তুমি? বৌমার কাছ থেকে আগে ভালো করে শুনতে দাও। কি হয়েছে? কি হয়েছে তুমি বলো তো। আমি আমার বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম, আতিক যেতে দেবে না বলছে। আমি জোর করে বলেছি আমি যাবই। তাই আপনার ছেলে বলেছে আমি তার অবাধ্য হওয়ার সাহস পেলাম কোথায়? নতুন কেউ এলো নাকি জীবনে? তাই আমি বলছি যার চরিত্র যেমন সে মানুষকে তেমনই ভাবে। আতিক তখন মায়ার কথা কেড়ে নিয়ে বলল, দেখছো কি বলছে আমাকে বাবা? শফিক তখন বলে ওঠে, তুই নিজেই তো প্রথমে ভাবিকে চরিত্রহীন বলে সন্দেহ করে কথাটা বললি ভাইয়া। শাশুড়ি মা শফিকের কথায় খেপে গিয়ে বললেন, তুই চুপ কর, বড়দের মাঝে এত কোনো কথা বলিস? যা এখান থেকে তুই। আমি ভুল কি বলেছি মা? আমি তোকে এখান থেকে যেতে বলেছি। শফিক একবার মায়ের দিকে তাকিয়ে মন খারাপ করে চলে গেল। শ্বশুর বাবা বললেন, সব বুঝলাম, তো তুমি কি চাচ্ছ এখন? বাবার বাড়িতে যেতে চাও? মায়া জোরালো কণ্ঠে উত্তর দেয়। হ্যাঁ, আমি কিছুদিনের জন্য যেতে চাচ্ছি। আমার খুব মনে পড়ছে মা বাবার কথা। শাশুড়ি মা বলল, মানে কি বাড়ি ঘর রেখে এখন বাবার বাড়িতে সফর করতে বের হবে? শাশুড়ি মায়ের কথা পাত্তা না দিয়ে শ্বশুর বাবা বললেন, তার আগে আতিকের কাছে তোমায় মাপ চাইতে হবে। মায়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে আতিকের কাছে মাফ চাইল। আতিক বলল, তার মানে মায়া বাবার বাড়িতে যাচ্ছে নাকি বাবা? হ্যাঁ, এই নিয়ে আর একটা কথাও বলবে না। সামনে থাকা চেয়ারে সজোরে একটা লাথি মেরে আতিক ঘর থেকে বের হয়ে অফিসে চলে যায়। একে একে সবাই চলে যায়। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিল, কাঁপা কাঁপা হাতে গালে হাত দিয়ে দিল, নিজেকে নিচেই বলল, বউ হওয়ার আগে তোকে বিনা দোষে ভুল স্বীকার করার ট্রেনিং নেওয়া লাগতো মায়া। মায়া ভিতরের ক্ষতগুলো আলগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এতক্ষণে যেই কান্নাটা সে চেপে রেখেছিল এখন আর সেটা বাদ মানছে না। ধপ করে মাটিতে বসে পড়ে হাউ মাউ করে খাচ্ছে। এ কেমন জীবন বিধাতা আমার! বুক ফাটা কান্নার সাথে তার আরও আগে থেকে সম্পর্ক। তারপর এই কান্নাকে সে আজ অবধি কাবু করতে পারল না। অঝোর দ্বারাই কাঁদছে মায়া। না, তার কান্নার কোনো বাহির থেকে শব্দ নেই, কিন্তু তার ভিতরটা চিৎকার করে কাঁদছে। বিকাল 4টা বাজে। মায়া রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নিল, সবকিছু ফ্রিজে উঠিয়ে রাখলো। মায়া ব্যাগ করছে, গালে 5 আঙুলের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে এই দাগ মুছবে বুঝতে পারছে না। হঠাৎ মনে পড়লো বরফ দিলে হয়তো তেমন বোঝা যাবে না। মায়া রান্নাঘরে গেল, ফ্রিজ থেকে বরফ বের করে সামনে তাকাতে দেখে রফিক তার দিকে তাকিয়ে আছে। মায়া মুচকি হেসে বলল, তোমার কিছু লাগবে শাফিক? তোমার কি ক্ষুধা লাগছে? লুডুস করে দেব? বরফ দিয়ে কি করবে ভাবি? গালের দাগকে ধামা চাপা দিবে, তাই না? মায়া তেমন কিছুই বলল না। বরফ তো গলে যাবে, গালে দাও ভাবি। এই বাড়িতে শুধু এই একটাই মানুষ আছে যে মায়ের সাথে সুন্দর করে কথা বলে। মায়া শফিককে খুব স্নেহ করে। কখন যাচ্ছ তুমি ভাবি? এই তো বের হব। একটা কথা বলবো, রাখবে? মায়া মুচকি হেসে বলল। কেন নয়, আমার ভাইটার কথা আমি রাখবো না কেন? কি বলবে বলো? মায়া গালে বরফ ধরে রেখেছে। ভাবি তুমি একেবারে চলে যাও এখান থেকে, আর কখনো এসো না এই অবহেলার সংসারে। এখানে কেউ তোমার কদর করে না, সবাই তোমার প্রয়োজনে ব্যবহার করে। শফিকের চোখের কোণে পানি। তোমার এসব কষ্ট আমার একদম ভালো লাগে না ভাবি।
তুমি কেন মুখ বুজে সব সহ্য করো? অন্যায়ের বিরুদ্ধে কথা কেন বলো না? মায়া শফিকের কথা শুনছে নির্বাক হয়ে। যাক, কেউ তো আছে যে মায়ার কথা চিন্তা করে। মায়া শফিকের কাছে গিয়ে চোখের পানিটা মুছে দিল। এইসব কি বলছোটা কি তুমি, বলো তো? যেই মানুষটার হাত ধরে নিজের পরিবারের অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছো, সেই মানুষটা আদৌ কি তোমার আছে? বলো আমায়। তুমি ভাইয়াকে ছেড়ে দাও, তাহলে বুঝতে পারবে তোমার কদর। মায়া চেয়ার এগিয়ে দিয়ে বলল। এখানে বসো। শফিক চুপচাপ বসে পড়ল। তোমার কি মনে হয় তোমার ভাইকে ছেড়ে দেওয়ার চিন্তা করিনি কখনো? যতবার তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে একটু যদি তোমার ভাই আমাকে আপন করার চেষ্টা করতো, তাহলে আমাকে তাকে ছেড়ে দেওয়ার কথা কোনোদিন চিন্তা করতেই হতো না। সহজ ভাষায় বলি, তোমার ভাইকে আমার নেশার মতো লাগে। এমন একটা নেশা যেটা তিলে তিলে তোমার মৃত্যুর দিকে ঠেলে দেবে, কিন্তু তুমি ছাড়তে পারবে না। আর আমি এই অবহেলার সংসার থেকে মুক্তি সেই দিন নেব যেদিন আমার মৃত্যু হবে, আর সেটা খুব শীঘ্রই হবে। শফিক শেষের কথায় কিছুটা ঘাবড়ে গেল। মানে কি করতে চাচ্ছ ভাবি? মায়ার চোখে পানি টলমল করছে। যে শফিককে সেখানে রেখে দৌড়ে নিজের ঘরে চলে যায়, শফিকের মনটা কেমন করে উঠল। ভাবি কি বললে বুঝলাম না। মায়া গালে বরফ লাগিয়ে রেখেছে, বারবার চেষ্টা করছে চোখের পানি আটকাতে, কিন্তু চোখ তার কথা শুনছেই না। মায়া রেডি হচ্ছে, মাথার চুলে চিরুনি দিতেই মায়া বুঝতে পারলো মায়ার চুল এমনিতেই উঠে আসছে। মায়া নিজের চুল হাতে নিয়ে তাকিয়ে আছে। মায়ার আর ইচ্ছে করলো না এখন কাঁদতে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে মায়া চুল আর আঁচড়ালো না, এমনিতেই খোপা রেখে দিয়েছে। মায়া বাবার বাড়িতে চলে এসেছে। দরজার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দরজাতে করাঘাত করার কেন জানি সাহস পাচ্ছে না সে। বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছে। এতদিন পর নিজের মা বাবার মুখ দেখবে সে। মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দোটানা ভেঙে দরজায় করাঘাত করলো মায়া। কিছুক্ষণ পর দরজা খুলে দেওয়া হলো। সামনে মায়ার বোন ইয়া দাঁড়িয়ে আছে। মায়া দেখেই এক লাফে মায়াকে জড়িয়ে ধরলো। আপু তুই আসছিস? মায়া পরম আদরে ইয়াকে জড়িয়ে ধরলো। মায়াকে ছেড়ে দিয়ে জোরে জোরে মাকে ডাকতে লাগলো। মা, ও মা দেখো কে এসেছে। মা। মায়ার মা রুমি বাহিরে এসে দেখে মায়া এসেছে। রুমি থমকে দাঁড়িয়ে রইল। মায়া দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। মায়ার চোখে পানি, রুমি চোখেও পানি ভরে উঠেছে। মায়ার কপালে আলতো করে চুমু দিল রুমি। কেমন আছিস মা? আমি একদম ভালো আছি মা, তোমাদের ছাড়া অনেক ভালো আছি। শেষের কথায় মায়ার স্পষ্ট অভিমান লুকিয়ে আছে। তোমরাও তো খুব ভালো আছো আমি জানি। ইয়া বলল, আমরা একদম ভালো নেই তোকে ছাড়া আপু। তুই তো ভুলেই গিয়েছিস আমাদের। তোদের ভুলে যাব? কি বলিস এসব? তোদের ভুলে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। থাক, আর বলতে হবে না। তার জন্য তো 1 বছর পর আসলি আমাদের সাথে দেখা করতে। কি শুরু করলি ইয়া? মেয়েটাকে আগে ফ্রেশ হতে দে, যে আগে ফ্রেশ হয়ে নে, তারপর অনেক কথা হবে। আমি আজ তোর পছন্দের রান্না করব। সত্যি মা, কতদিন পেট ভরে খাইনি জানো। আচ্ছা আচ্ছা, এখন নিজের ঘরে যা। মায়া নিজের ঘরের দিকে পা বাড়ালো। অবশ্য এখন এটা তার ঘর নয়, এখন এটা ইয়ার ঘর। ঘরের দিকে প্রবেশ করতেই যেন একরকম শান্তি লাগা কাজ করলো মায়ার। এই ঘরে না শুলে আমার ঘুমই আসতো না। অন্য কোথাও ঘুম হয় না বলে কোথাও বেড়াতে গেলে সেই দিনেই চলে আসতো। আর আজ কতদিন কেটে গেছে এই ঘরে ঘুমাই না। মায়া কিছুক্ষণ ঘরটাকে ঘুরে ঘুরে দেখলো, সব আগের মতোই আছে, শুধু আমিই নেই। ইয়া পিছন থেকে বলে ওঠে, কি এত দেখছিস? ঘরটা আগের মতোই রেখেছি, যেই রকম তুই পছন্দ করিস। মায়া একটা মুচকি হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল। ইয়া দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরলো। এখন যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর অনেক গল্প করবো তোর সাথে। রাত 8টা বাজে, এখনো আব্বুকে দেখলাম না। আব্বু একটা কাজে নাকি সকালে বেরিয়ে গেছে, বলে গেছে রাত হবে ফিরতে। মা রান্না শেষ করেছে আর নিজেকে মায়ের বড্ড হালকা লাগছে। ঠিক আগের দিনের মতো জীবনটাকে লাগছে। ইয়ার সাথে খুনসুটি করছে মায়া। হুট করেই সে উঠে বসলো। চল ইয়া, আবার আজ মাকে রান্নার টাইমে চালাবো। না বাবা, আমি যাব না। লাস্টবারের কথা কি তোর মনে নেই? মা খুঁটি দিয়ে মেরেছিল। মায়া হো হো করে হাসতে লাগলো। তুই হাসছিস? হাসবি তো, তোকে তো আর মায়া মারিনি। আরে মারবে না, আয় আমার সাথে। না, যাব না। তাহলে তুই থাক, আমি একাই গেলাম। মায়া রান্নাঘরের দরজায় উকি দিল, ঘামে ভেজা মুখ। রান্নায় কাজে ব্যস্ত মা। মায়ার মুখের দিকে তাকিয়ে রইল মা। নিমেষেই চোখজোড়া পানিতে ভিজে উঠল মায়া। ফিস ফিস করে বলল, আই এম সরি মা, তোমার অবাধ্য মেয়েটা কোনোদিন তোমার কথা শোনেনি,
তাও তুমি কোনো দিন আমায় দূরে সরে দাওনি। হাজার ভুল করার পরেও কখনো তোমাকে সরি বলা হয়নি। মায়া আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সোজা ওয়াশরুমে চলে গেল। কেন জানি আবার কাশিটা বেড়েছে, হয়তো ডাক্তারের দেওয়া মেডিসিনগুলো না নেওয়ার কারণে। মুখে হাত দিয়ে কাশছে মায়া, হাতটা সামনে আসতেই দেখলো রক্ত। তাড়াতাড়ি করে পানি দিয়ে হাত ধুয়ে নিল। বেসিনে তাকালো, নাকের নিচেও রক্ত। মায়া চোখটা বন্ধ করে নিল। ওয়াশরুমের দেওয়ালে পিঠ ঠেকে দিয়ে নিচে বসে পড়ল। কলিজাটা ভীষণভাবে পুড়ছে। ঈশার আজানের ধ্বনি কানে আসলো। মায়া উঠে দাঁড়ালো, নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করে নিল। নামাজ শেষে মোনাজাতে হাত তুলল। অটোমেটিক চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আত্মহত্যা পাপ বলে কখনোই মাথাতেই আনেনি। লাখ লাখ শুকরিয়া আমার রব, আমাকে এই রোগটা দেওয়ার জন্য। আমার আর সহ্য হয় না এই দুনিয়ায়। আমার পরিবারের, আতিকের পরিবারের সবাইকে তুমি নেক হায়াত দারাজ করো। আতিককে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করে ওকে ভালো রেখো। শয়তানের ধোঁকা থেকে ওকে বাঁচিয়ে রেখো, আমিন। ফাইজুল ইসলাম মায়ার বাবা বাসায় ফিরেছেন, কিন্তু এখনো জানে না মায়া এসেছে। উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন। খাবার টেবিলে 3 জন সদস্য দেখে ফাইজুল ইসলাম মায়ার দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। তার চোখের কোণে স্পষ্ট পানি। মায়া উঠে বাবার সামনে দাঁড়ালো। কেমন আছো আব্বু? ফাইজুল ইসলাম অভিমানী গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কখন আসলে? ইয়া বলে ওঠে। আপু তো বিকালে এসেছে। ভালোই আছো? মায়া ছোট করে হুম বলে। সব ঠিক আছে। তো শ্বশুর বাড়িতে এতদিন পর কি মনে করে আসলে? আমি তো বলেইছিলাম তোমার শ্বশুর বাড়িতে কখনো আমরা যাব না। মায়ার চোখে পানি এসে পানিটা মুছে বলল। তা বুঝলাম, মাসে তো একটা ফোনও করো না কেউ, যতক্ষণ না আমি ফোন দিই। ফাইজুল ইসলাম আর কোনো উত্তর দিল না। খাবার টেবিলে বসে পড়ল। মায়াকেও বসতে বলল। মায়া বসলো না, শুধু কান্না ভেজা কণ্ঠে বলল, আমি মারা গেলেও তোমরা যেন ওই বাড়িতে যেও না। মায়া আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে, সোজা ঘরে চলে গেল। মনে মনে বলছে, তোমরা সবাই আমার জন্য কাঁদবে, খুব করে কাঁদবে। এই অবহেলা, অভিমান আর সেদিন থাকবে না। আমি হয়তো সেদিন কিছুই দেখতে পারবো না। মায়া জানালার দিকে বাইরে তাকিয়ে আছে। পেছন থেকে ফাইজুল ইসলামের কণ্ঠ পাওয়া গেল। সব সময় রাগটাই তো দেখাতে পারো খাবারের উপর, তাছাড়া তো কিছু পারো না। মায়া ঘুরে তাকালো না। হ্যাঁ, সেটাই পারি। আমি তো কেউ নাই তোমাদের। চলো আমার সাথে খেতে। শুনলাম তোমার মা সব রান্না তোমার জন্য করেছে, এখন তুমি না খেতে গেলে কেমন হবে? খাবার টেবিলটা অনেকদিন পর পূর্ণ হয়েছে। ফাইজুল ইসলাম মায়াকে তুলে খাওয়াচ্ছে। রুমি তাকিয়ে দেখছে সব। ইয়া খুনসুটি করে বলছে, বড় মেয়েকে পেয়ে আমাকে ভুলিয়ে গিয়েছো, আমাকেও তুলে খাওয়াও। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ সবার সাথে বসে গল্পগুজব করল মায়া। ঘুমাতে যেতে বলল ফাইজুল ইসলাম। মায়া ছোট বাচ্চার মতো বায়না ধরে বলল। মা, আজকে তুমি আমার সাথে ঘুমাবে? মায়ার দৃষ্টিতে রয়েছে অসহায়ের ছাপ। মায়া রুমির কোলে মাথা রেখে শুয়ে আছে। মায়া, কিছু বলবে মা? তুই ভালো আছিস তো? মায়া একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি এসেছি সেই কখন, আর তুমি কেবল জিজ্ঞাসা করছো কেমন আছি। আগে কেমন আছি জানি না, কিন্তু এখন অনেক ভালো আছি তোমাদের সাথে। তোর গালে আচ্ছা দাগ কিসের? মায়া এবার শুকনো ঢোক গিলল। হাই আল্লাহ, এখন আমি কি বলবো? মা কি বুঝে গেছে? মায়া অনেকক্ষণ আগে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেছে। ফাইজুল মেয়েকে অটো স্ট্যান্ড অবধি এসেছিলেন। মায়াকে অটোতে উঠিয়ে দিয়ে গেছেন। ফাইজুল বলছিল মায়াকে আর কয়েকদিন থাকতে, কিন্তু মায়া বলছে যে আবার আসবো কিছুদিন পর। কথাটা বলাই মায়া নিজেই অন্যমনস্ক হয়ে যায়। আসলে কি সে আবার আসতে পারবে? ফাইজুল সাহেবের মন বেশ খারাপ ছিল দেখে বোঝা যাচ্ছিল। ততক্ষণ অবধি তাকিয়েছিল গাড়ির দিকে, ততক্ষণ না একে দূরে চলে যায়। মায়া নিজেও বারবার পিছনে তাকাচ্ছিল। নীরবে 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। মা বাবাকে ছেড়ে থাকতে যে কি কষ্ট, তা বিবাহিত মেয়েদের জিজ্ঞেস করে দেখেন, উত্তর পেয়ে যাবেন। ইয়াও রুমি তো কেঁদেই দিয়েছে। ছোট থেকে মেয়েকে বড় করে বিয়ে দেওয়ার পর সেটা আর নিজের মেয়ে থাকলেও অধিকারটা আর থাকে না। মেয়ে বেশি দিন নিজের কাছে আর রাখতেও পারবেন না। শ্বশুর বাড়ির থেকে অনুমতি ছাড়া মেয়েকে নিজের কাছে আনতেও পারবেন না। অটো তার নিজের গন্তব্যে ছুটে চলেছে। মায়া বাহিরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, হয়তো আমি বাবা মাকে সব বলে দিতে পারতাম যে তোমাদের মেয়ে সত্যিই ভালো নেই ওই সংসারে। ওই সংসারে আতিকের সাপোর্টটাই নেই।
স্বামীর সাপোর্ট ছাড়া নাকি স্ত্রী কখনোই শ্বশুর বাড়িতে টিকতে পারে না। আমিও পারছি না মা, দম বন্ধ হয়ে আসে আমার। কিন্তু আমি তো আতিককেও ছাড়তে পারবো না। ওকে ছাড়ার হলে তো অনেক আগেই ছেড়ে দিতাম। মা বাবা খুব বেশি কি দায়িত্ব পালন করতো? আতিকের সাথে ডিভোর্স করিয়ে দিত, তারপর যে অন্য জায়গায় বিয়ে হলে সেখানে আমি সুখে থাকবো তার কি গ্যারান্টি? বরং দিন রাত কোটা শুনতে হবে। আর এসব কি ভাবছি আমি? এখন তো ডিভোর্সের কথা কিভাবে আসছে? আতিক আমাকে কষ্ট দিলেও মানুষটাকে আমি আজ অনেক ভালোবাসি। কেন যেন আমার প্রতি এত অন্যায় করার পর ঘৃণা করতে পারলাম না। তাই তো এত যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে নি। ভেবেছিলাম বিয়ের পর আতিক আগের মতো কেয়ারলেস থাকবে না, আমার লয়ালিটি দেখে আর আমার নিঃশ্বাসটা ভাঙবে না। আমার নিঃস্বার্থ ভালোবাসা দেখে সেও একসময় আমায় ভালোবাসবে। কিন্তু আমি বুঝে গেছি এখন ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে খুব ভাগ্যবতী হতে হবে। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিক থেকে বাইরে তাকিয়ে আছে। হুট করেই তার চোখে যায় একটা কফি হাউসের দিকে। মায়া জোরে বলে ওঠে, মামা গাড়িটা থামান একটু। আতিক কফি হাউসে, সাথে কে ওটা? ভাড়া দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে মায়া। কফি হাউসের উদ্দেশ্যে হাঁটতে থাকে। আতিক আর সাথে সেই মেয়েটি কত রং টং হাসাহাসি করছে দুজন। মায়াকে আতিক অবশ্য দেখলে চিনতে পারবে। বোরকা পরে নিকাব পরা তবুও কিন্তু আতিকের ধ্যান তো এখন অন্যদিকে। মায়া কফি হাউসের ভিতরে প্রবেশ করলো। মায়া আতিকদের টেবিল থেকে একটু দূরের টেবিলে বসে পড়ল সে। আতিক মেয়েটাকে জড়িয়ে ধরে আছে আর একটা হাত দিয়ে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখাটা যে কতটা কষ্টের তা একজন স্ত্রী ভালো জানে। তার চোখে বারবার পানিতে ভরে উঠছে। তারপর নিজেকে খুব করে সংযত রাখছে সে। ওয়েটার এসে মায়াকে জিজ্ঞেস করে, ম্যাম কি নেবেন? একটা কোল্ড কফি। ওকে ম্যাম, একটু অপেক্ষা করুন। জি নিশ্চয়। মায়া ফোন বের করে আতিককে কল করে। আতিক মায়ার ফোন পেয়ে কেটে দেয়। মায়া বারবার কল করতে থাকে। আতিক বারবার কেটে দিচ্ছে। মায়ার মনে হচ্ছে কেউ তার ভিতরে হাতুড়ি পেটা করছে। আজও মায়া অনেকগুলো ছবি উঠিয়ে নিল ওদের। আর একটু বসে আতিক মেয়েটাকে বলে, আনহা আর কোথায় যাব বলো? অনেক জায়গায় ঘুরবো আজ। মায়া নিজের মুখে উচ্চারণ করে আনহা নাম মেয়েটার। ভালো করে মেয়েটার দিকে তাকালো মায়া। মডার্ন, শরীরে ছোট পোশাক, মুখে ভারী মেকআপ। আশেপাশের টেবিলে থাকা ছেলেরা আনহাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আতিক আর আনহা উঠে বিল পে করে চলে গেল। মায়া নিজেও তাদের পিছনে উঠে গেল। বাইরে এসে আতিক একটা রিক্সা ডাকলো। আজ বাইক নিয়ে আসেনি, রিক্সা চলতে লাগলো তাদের। মায়া নিজেও একটা রিক্সা নিয়ে তাদের ফলো করতে লাগলো। তাদের রিক্সা গিয়ে থামলো পার্কের গেটের সামনে। মায়া নিজেও তাদের পেছন পেছন পার্কের ভিতরে প্রবেশ করলো। আতিক আর আনহা একটা নির্জন জায়গায় বসলো। মায়া অনেকগুলো এক্ষণে ছবি উঠিয়ে নিল। আতিকের ভাব অন্যরকম। সে একান্ত করে যাচ্ছে আনহাকে। আনহার সাই পেয়ে আতিক আনহার দিকে ঠোঁট এগিয়ে নিয়ে যায়। না, মায়া আর এখানে দাঁড়াতে পারবে না। সে দেখতে পারবে না এটা নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ দৃশ্য দেখতে পারবে না। আড়াল থেকে শেষে একটা ছবি উঠিয়ে নিল তাদের। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মায়া। তার খুব কষ্ট হচ্ছে। সে পারছে না ছুটে পার্ক থেকে বের হয়ে যেতে। বাসায় এসে কলিং বেল চাপলো মায়া। সারা রাস্তা সে হেঁটেই এসেছে, তাতে লাগেজ নিয়েই। কিছুক্ষণ পর শাশুড়ি মা অর্থাৎ আসমা বেগম দরজা খুলে দিলেন। মায়াকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি নবাব শেহজাদির বাবার বাড়িতে সফর করা শেষ? মায়া কোনো কথা না বলে ভিতরে চলে আসে। আসমা বেগম মায়ের এই আচরণটা একদম পছন্দ হলো না। মায়া নিজের ঘরে চলে আসলো। লাগেজটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বোরকা হিসাব নিকাব খুলে শাওয়ার চালু করে বসে পড়ল। নিজেকে পাথরের মতো লাগছে তাকে। নিজের জীবনকে নানাভাবে তাচ্ছিল্য করলেও বুঝে শেষ হবে না। মায়া হাউমাউ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকিয়ে উঠে গেছে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে জামা কাপড় পাল্টে ঘরে চলে আসে। মাথাটা খুব ভারী ভারী লাগছে মায়ার। কাঁপুনি অনুভব হচ্ছে মায়ার। খুব করে জ্বর আসবে আজ তার, সেটা ভালো করেই বুঝতে পারছে। মাথাটা খুব ব্যথাও করছে। খাটে গিয়ে ধপ করে মায়া শুয়ে পড়ে। মুহূর্তেই রাজ্যের ঘুম এসে ভর করে মায়ার চোখে। আসমা বেগমের চিৎকার চেঁচামেচিতে মায়ার ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে টাইম দেখে চট করে উঠে বসে পড়ে মায়া। ও আল্লাহ, 7টা বাজে, আমি 3 ঘন্টা ধরে ঘুমিয়েছি। তাড়াতাড়ি করে উঠে বাহিরে গেল মায়া। আসমা তাকেই কথা শোনাচ্ছিল এতক্ষণ। মা বাবা কি শুয়ে বসে থাকার জন্য তোমায় আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে? রাতের রান্নাটা কে করবে শুনি? কি ট্রেনিং নিয়ে আসলে আবার তুমি? মা কি শিখিয়ে পাঠিয়েছে? মায়া চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে বলল,
আমাকে মাফ করবেন মা, শরীরটা খারাপ লাগছিল তাই ঘুমিয়ে গেছিলাম। আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। কেন বাবু, বাবার বাড়ি থেকে আবার ওষুধ বাঁধিয়ে নিয়ে আসলে? কি এক অকর্মা বউ জুটেছে আমাদের কপালে। মায়া মুখ বুজে রান্না করে গেল। কপালে নিজেই হাত দিয়ে দেখে জ্বর ভালোই আছে এখনো। অনেক রাত করে আতিক বাসায় ফিরল। মায়াকে বাসায় দেখে আতিকের কোনো রিয়াকশন বোঝা গেল না। মায়া শুধু আতিককে বলল, আজ তো অফ ডে ছিল, তাহলে এত রাতে কোথায় থেকে ফিরছো? আতিক গরম চোখে মায়ার দিকে তাকিয়ে বলল, সেটা তোমাকে বলার ইচ্ছে নেই। কেন বাবার বাড়ি থেকে আসলে? তোমার এই চেহারাটা একদম দেখতে ইচ্ছা করে না। মায়া মুচকি হেসে বলল। জানি আমি সেটা কেন, কি জন্য দেখতে ইচ্ছে করে না। আতিক মায়ার কথার গুরুত্ব না দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। মায়া বলল, ডিভোর্স চাই তোমার? আতিক কিছুটা ভড়কে গেল মায়ের কথায়। কি ভাবছো? তোমার জরুরি কথাটা আমি কি করে জানলাম? আতিক মায়ার কথার দিল না। কি বলতে চাও বলো? তুমি কি করে বুঝলে আমি ডিভোর্সের কথা বলছি? আমি কি তোমায় ফোন দিয়েছিলাম আতিক? মানে হ্যাঁ। কিন্তু তুমি আমার ফোন উঠাওনি কেন? আমি ব্যস্ত ছিলাম। মায়া নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে আতিককে ছবি দেখালো। এইসব নিয়ে ব্যস্ত ছিলে? আতিকের চোখ তো পুরো চরক গাছ। সে মায়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আতিকের চোখে মুখে ভয়ের ছাপ। তারপরও আতিক কঠিন গলায় বলল, হ্যাঁ, তোমার তাতে কি যায় আসে? কথাটা বলে দেরি হয়নি, কিন্তু চট করে আতিকের গালে থাপ্পড় পড়তে দেরি হয় না। আতিক অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে চড় মারলে? আতিককে দ্বিতীয় কালে আবার একটা চড় পড়ে। এবার আতিক রাগী কণ্ঠে বলে, তোমার সাহস তো কম, আমাকে থাপ্পড় মারো? ওই আওয়াজ নিচ্ছে জনাব, নইলে এই ছবিগুলো তোমার মা বাবা ভাই সবাইকে দেখিয়ে দেব। চরিত্রহীন বলার জন্য যে থাপ্পড় তুমি আমাকে মেরেছ, তার 100টা থাপ্পড়ের শোধ নেব বলে দিলাম। তারপর তোমার মায়ের বড় মুখটা কই যায় সেটাই দেখব। আতিক এবার ভয়ে চুপসে গেল। মায়ের এই অগ্নিকাণ্ড মতো মুখ রিয়াকশন থাকতে দেখেছিল একবার। বিয়ের পর মায়া মাত্রাতিরিক্তভাবেই কেমন নরম হয়ে যায়। মায়া আরাম করে খাটে পা তুলে বসে পড়ে। আতিককে চেয়ার দেখিয়ে বলে, বসো। আতিক বসে পড়ল। মায়া শান্ত ভঙ্গিতে প্রশ্ন করে, মেয়েটার নাম আনহা, তাই তো? আতিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে কি জানে তুমি বিবাহিতা? আতিক চুপ হয়ে আছে। তাই দেখে মায়া বিরক্তি হয়ে বলে, চুপ করে আছো কেন? আস্তে করে বলে ওঠে আতিক, হ্যাঁ জানে। কি দেখে পাগল হয়েছো? তোমার কি বলতে চাচ্ছ তুমি? কয় বছরের সম্পর্ক তোমাদের? আতিক নিশ্চুপ হয়ে গেছে। ডিভোর্স চাই নাকি তোমার? হ্যাঁ চাই। মায়া খাট থেকে উঠে এসে আরেক দফা থাপ্পড় দিল আর রাগী কণ্ঠে বলে, তোর সাহস কি করে হয় ডিভোর্সের কথা বলার? শালা, তোর জন্য আমি এত কিছু সহ্য করি আর তুই অন্য মেয়ের সাথে পার্কে ঘুরে বেড়াস। আমি তোর জন্য কি করি নাই? হ্যাঁ, এত অবহেলা এত কষ্ট আমি সহ্য করছি তোর জন্য। উঠতে বসতে রোবটের মতো তোদের সবার হুকুম পালন করছি, আমাকে ডিভোর্স দেওয়ার জন্য? মায়ের এমন রূপ থেকে আতিক অবাকের শেষ সীমানায় চলে যায়। মায়া আতিকের উপরে ঝুঁকে ফিসফিস করে বলে, আমার মৃত্যুর আগ পর্যন্ত অন্য কারো হতে পারবি না। বলে মায়া বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যেতে লাগে। মায়া, আমি পারবো না তোমার সাথে থাকতে। মায়া পেছনে ফিরে আতিকের দিকে ভাব নিয়ে তাকিয়ে বলে, আমার চোখের দিকে তাকা আর বল, আমার সাথে থাকতে পারবি না? আচ্ছা ছাড়, 3 মাস টাইম দে, আমার ডিভোর্স লাগবে না। এমনিই তোর লাইফ থেকে গায়েব হয়ে যাবো আমি। আতিক তীক্ষ্ণ নজরে বলল, 3 মাস পর কোথায় যাবে তুমি? বিয়ে করে নেবো অন্য কাউকে। কি? মায়া আর কিছু না বলে বাইরে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর হাতে খাবারের প্লেট নিয়ে হাজির হয়। মায়ার এমন আচরণে এখনো আতিকের ঘোর কাটেনি। 2 গালে 2 হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে। যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। মায়ার কথায় আতিকের ঘোর কেটে যায়। আতিক গভীর গলায় উত্তর দিল, আমি খাবো না, ক্ষুধা নেই। খাবি না মানে? ভালো করে বলছি বলে কথা কানে যাচ্ছে না? মায়া, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। কেন? আনহাকে কিস করলেই ক্ষুধা মিটে গেছে নাকি তোর? সোজা ওয়াশরুমে যাবি নাকি বেদতে পেটাবো এবার? মায়া, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এসব। তুমি আমার সাথে জোর করার ট্রাই করছো। লাইক সিরিয়াসলি? ওকে জোর করবো না। এই করবো না কেন? আমি তো তোর ওয়াইফ, আর ওয়াইফ তো 100% জোর করবে। ওইসব ছাড়, তোর ক্ষুধা নেই তো কি হয়েছে? আমার ক্ষুধা লাগছে, খাবারের প্লেটটা হাতে নে আর আমায় তুলে খাওয়া। ভাষা ঠিক করো বলছি, আর আমি তোমাকে তুলে খাওয়াতে পারবো না। কেন পারবি না? বিয়ের আগে তো খুব বলেছিলি আমায় তুলে খাওয়াবি। মায়া, ভালো লাগছে না এসব, প্লিজ লিভ মি। আর কিছুদিন সহ্য করো, তারপর আর সহ্য করতে হবে না। মায়ের এই কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারছে না আতিক। খাবারের প্লেটটা ঢেকে রেখে মায়া ছাদের উদ্দেশ্যে চলে গেল।
ছাদের এক কোণে ছোট একটা দোলনা আছে। আগে প্রায় আসা হতো, কিন্তু মাসখানেক ধরে ছাদে আর তেমন আসা হয় না। দোলনার পাশে কয়েকটা ফুলের টব রয়েছে, কিছু গোলাপ গাছ। শখ মায়া নিজেই গাছগুলো লাগিয়েছিল এখানে, কিন্তু যত্নের অভাবে কেমন নেতিয়ে গেছে। মায়া গাছের দিকে এক মনে তাকিয়ে আছে। কেন জানি তার নিজের গাছের মতো জীবন মনে হচ্ছে। সৃষ্টি জগতের সব থেকে নিঃস্বার্থ উদ্ভিদ প্রাণীদের মাঝে গাছ হলো অন্যতম, যা শুধু আমাদেরকে দিয়েই যায়, বিনিময়ে কিছুই আশা করে না। গাছের পাতা থেকে শুরু করে গাছের গুঁড়ি অবধি আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি, অথচ গাছ কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ব জাতি বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। অবহেলা আনাদের বেড়ে ওঠে এই গাছ। মায়ার জীবনটা গাছের সাথে মিলিয়েছে সে। সবসময় এই সংসারটাকে সে নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গেছে, বিনিময়ে অবহেলা ছাড়া কিছুই প্রতিদান পায়নি। যাকে হারানোর ভয়ে মুখ মুছে সব সহ্য করেছে, সে আজ নিজেই বলছে তার মুক্তি চাই। না, আমি বেঁচে থাকতে আতিককে অন্য কারো হতে দেখতে পারবো না, কিছুতেই না। আমার মৃত্যুর পর যা খুশি করতে পারে, কিন্তু আমি বেঁচে থাকতে না। অনেক হয়েছে, সতীর সাবিত্রী হয়ে থাকো। এবার আতিক বুঝতে পারবে মায়া কি জিনিস। আকাশ পানে চেয়ে দেখে মায়া, আকাশে চাঁদ নেই, কিন্তু লক্ষ লক্ষ তারা মিটিমিটি করে চলছে। যদি চাঁদ থাকতো তাহলে আকাশটা আরো ঝলমল করতো। ঠিক তার জীবনের মতো সব আছে, কিন্তু ভালোবাসাটাই নেই। অর্ধরাত সে ছাদেই কাটালো। তারপর উঠে সে ঘরের উদ্দেশ্যে নিচে নেমে গেল। ঘরে প্রবেশ করে দেখে আতিক বেঘরে ঘুমাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে রইল মায়া। খাটের যে পাশে আতিক ঘুমিয়েছে, মায়া সে পাশে গিয়ে হাঁটু মরে বসে পড়ল। আতিকের মুখে ঝুঁকে পড়ে ফিস ফিস করে বলতে লাগলো, কি আছে তোমার ভেতর জানি না। এত কিছুর পরেও কেন ঘৃণা আসে না তোমার? এই মুখের দিকে তাকালে হাজারো অভিযোগ ভালোবাসায় পরিণত হয়। আমার প্রতি কি তোমার এতটুকু মায়া হয় না? কি দোষ করেছি আমি? মায়া অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর কি মনে করে আতিককে ঘুরিয়ে নেয়। আমার বুকে তোমাকে ঘুমিয়ে নেব। হয়ে গেল সেই দিন। আমার ভালোবাসার রং কখনো কোথায় পরিবর্তন হয় বোঝা বড় দায়। তোমাকে এবার আমি চরম শাস্তি দেবো আতিক, যেটা তুমি সারা জীবন ভয়ে নিয়ে বেড়াবে। মায়া চোখ বন্ধ করে আতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে মায়া আজ ছাদে যায় ফুল গাছগুলোতে পানি দিতে। মায়া মনে করেছে তার জীবনটা হয়তো অবহেলায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই গাছগুলোকে চাইলেই আবার নতুন করে জীবন পাল্টিয়ে দেওয়া যায়। মায়া গাছে পানি দিচ্ছে। পেছন থেকে শফিক ডাক দেয় মায়াকে। মায়া পেছন ফিরে মুচকি একটা হাসি দিয়ে বলে, কিছু কি বলবে? শফিক কাঁচুমুচু করছে শুধু। এইদিকে আসো। শফিক মায়ের কাছে গিয়ে দোলনায় বসে পড়ল। মায়া বলল, কি হয়েছে বলবে তো আমায়? এমন ভয় কেন পাচ্ছ? বলো, কিছু কি লাগবে তোমার? ভাবি, কি করে বলবো বুঝতে পারছি না। মানে তুমি কোন দিন থেকে আমার কাছে এত ফর্মালিটি শুরু করলে বলো তো? কি হয়েছে বলে ফেলো। আমার না 500 টাকা লাগবে, তুমি কি দিতে পারবে? আমি তোমাকে আবার ফেরত দিয়ে দিব, প্রমিস। মায়া হাসতে থাকে শফিকের কথায়। তোমায় না হাসলেই বেশি সুন্দর লাগে ভাবি। মায়া চট করে হাসি বন্ধ করে বলে, টাকা দরকার, তার জন্য এত ফর্মালিটি? আগে বলো, টাকা কি করবে? কোনো মেয়েকে ডেটে নিয়ে যাচ্ছ? তা নয় ভাবি, আসলে মেয়েটাকে সেইটা বল, এত লুকাচ্ছ কেন? শফিক লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে, ওর নাম হেনা, আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, আমার সিনিয়র। মেয়েটা অনেক ভালো, ওর প্রতিটা কথা আচার আচরণ আমায় মুগ্ধ করে। আই মিন লাভ ভাবি, আজ ওকে প্রপোজ করতে যাচ্ছি। ওহো ওয়াও, মেয়েটা কি তোমায় ভালোবাসে? ওর আচরণে বুঝি সেও আমায় পছন্দ করে। বাট একটা ছোট উপদেশ দেবো তোমায়। ভালোবাসাটা প্রথম যেমন মিষ্টি মনে হয়, সময়ের সাথে সাথে সেই মিষ্টি জিনিসটা তিতা হয়ে যায়। তাই যা করবে ভেবেচিন্তে। ভালোবাসা সবার জীবন রঙিন করে না, কারো জীবন অন্ধকার করে দেয়। মেয়েটা যদি সত্যিই ভালোবাসে তাহলে এসব প্রেম বাদ দিয়ে বিয়ে করে নিও। নিশ্চয়ই ভাবি। আর ওয়ার্ড্রোপের ড্রয়ারে আমার পার্স আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে যাও। শফিক খুশিতে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ ভাবি। হয়েছে। প্রায় 15 মিনিট পর শফিক আবার ছাদে আসে। মায়া শফিককে বলে, কি হলো, টাকা পাওনি? শফিকের কিছুক্ষণ আগের খুশি হওয়া মুখটা এখন কালো হয়ে গেছে। শাফিক, কি হয়েছে, কোনো সমস্যা? শফিক মায়ার কাছে আসে, মায়ের দিকে একটা খাম এগিয়ে দেয়। মায়া আত্মাপুরি শুকিয়ে এসে গেছে। তোমার রিপোর্ট তাই তো ভাবি? এটা তো নর্মাল রিপোর্ট তাই না? মায়া চট করে শফিকের হাত থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে নেয়। মায়া চোখে মুখে ভয়ের ছাপ। এটা কোথায় পেলে তুমি? ভাবি, মেডিকেল রিপোর্টটা নর্মাল তাই না? মায়া শুকনো ঢোক গিলল। কেন পাঠালো ঘরে নিজের কপাল
নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। রিপোর্টটা কোনো সেফ জায়গাতে রাখা উচিত ছিল। কি হলো ভাবি, চুপ করে আছো কেন? শাফিক প্লিজ চুপ করো। চুপ করবো কেন? তোমার ক্যান্সার পজিটিভ এসেছে আর তুমি এই কথা সবাইকে লুকিয়ে গেছো কেন? সবাইকে বলে বেরিয়েছো রিপোর্ট নর্মাল। চলো আমার সাথে, সবাইকে বলে দিই যে তাদের বৌমা নিজের শরীরে মরণ ব্যাধি পুষে রেখেছে। এই সংসার থেকে সে ছুটি নেওয়ার ফোন দিয়ে আসছে। মাকে বলতে হবে তো এবার কি করে রান্না করবে, সংসার কিভাবে চলবে। শফিকের চোখ ছলছল করছে। মেয়ে মানুষ হলে হয়তো এতক্ষণে কেঁদেই দিত। কি হলো ভাবি, চুপ করে আছো কেন? চলো আমার সাথে, এই ব্রেকিং নিউজটা সবাইকে দিতে হবে তো নাকি? আমার কাউকেই কিছু বলছে না শাফিক, তুমিও বলবে না আর আমিও বলবো না। কেন? ওদের বলা উচিত এটা। না, বলা উচিত নয়। তোমার কি মনে হচ্ছে আমি চাইলেই সবাইকে বলে দিতে পারতাম না? অবশ্যই পারতাম। কেন বলিনি জানো? কারণ আমার কারো সহানুভূতি চাই না। শফিক প্রশ্ন মূর্ত চেহারা বানিয়ে বলে, সহানুভূতি মানে? তুমি কি মনে করছো আমি যদি আমার ক্যান্সারের কথা সবাইকে বলি যে আমার বেঁচে থাকার চান্স মাত্র 20%, ওরা আমায় অবহেলা করবে? না, তারা আমায় দয়া দেখাবে, আমাকে ভালোবাসা দেখাবে। যে ভালোবাসার জন্য কাঙ্গাল ছিলাম সেই ভালোবাসা তারা আমায় দেবে। তারপর আর কি, আরো 20 বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা জন্মাবে। এই হচ্ছে প্রতিনিয়ত আমায় কুড়ে কুড়ে খাবে। আমার মৃত্যুর কথা শুনলে আমার শত্রু আফসোস করবে। আমাদের এই দুনিয়ায় মানুষ না বড্ড বোকা। এরা আপন মানুষ, সত্যি ভালোবাসার সৎ মানুষ, এদের কদর দিতে জানে না, এদের নিজের কাছে রাখতে জানে না। কিন্তু এরা হারিয়ে ফেলার পর বুঝতে পারে আসলে মানুষটা কি ছিল আমাদের জীবনে। তুমি কি ভাবছো যে তুমি মারা গেলে এরা পস্তাবে, তোমার জন্য আফসোস করবে? কিচ্ছু আসবে যাবে না এদের। নিজের পরিবারের কথাটাও কি ভাববে না? না, আমি কারো কথা ভাবতে চাই না, আমি শুধু মুক্তি চাই। ভাবি তুমি কি পাগল হয়ে গেছো? কেন এমন করছো? মৃত্যু ছাড়া যে পসিবল নয় তোমার ভাইকে ছেড়ে থাকা। এত কেন ভালোবাসো এই অপদার্থটাকে যে তোমাকে ভালোই বাসে না? অনেক হয়েছে, এখন বলো তোমার অবস্থা কেমন? তুমি তো ডাক্তারের কাছে আর যাওনি, তোমার শরীরের কি অবস্থা এখন? হঠাৎ মায়ের কাশি ওঠে। ভীষণভাবে কাশতে থাকে সে, মুখে হাত দিয়ে কাঁদছে। ভাবি তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। শফিক দৌড়ে নিচে যায় পানি নিয়ে আসার জন্য। মায়া এখনো কাশছে, তার দম বন্ধ হয়ে আসছে যেন। ছাদের রেলিং ঘেঁষে বসে পড়ে সে, হাতে রক্তের দাগ তাড়াতাড়ি করে ওড়না দিয়ে মুছতে সে মায়া। একটু দূরে শফিক পানির বোতল হাতে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে গেল মায়ার কাছে, হাঁটু গেড়ে বসে পড়ল শফিক। মায়ের দিকে বোতল এগিয়ে দিল। পানিটা খেয়ে নাও। পানি ঢক ঢক করে খেয়ে নিল মায়া। শফিক রুমাল বের করে মায়ের হাতে দিয়ে বলল, নাকের রক্তটাও মুছে নাও ভাবি। মায়া তৎক্ষণাৎ নাকে হাত দিয়ে দেখে রক্ত। অসহায় দৃষ্টিতে তাকালো শফিকের দিকে। তুমি আমায় কথা দাও বাসার কাউকে বলবে না। কিন্তু ভাবি। আমার কসম লাগে সাফিক। শফিকের চোখে পানি। সে আর এক দণ্ড দাঁড়াতে পারল না সেখানে, দ্রুত নিচে চলে গেল। মায়া কিছুক্ষণ আনমনে রেলিং ঘেঁষে বসে রইল। রাতের রান্না করছে মায়া। 5টা বাজে। আসমা বেগমের হুকুম দিয়ে গেলেন 2 কাপ চা আর নাস্তা দিয়ে যেতে তাদের ঘরে। মায়া চা নাস্তা নিয়ে শাশুড়ির রুমের দিকে পা বাড়ালেই তখনই বাসার কলিং বেলটা বেজে ওঠে। ঘর থেকে আনোয়ার আওয়াজ করে বলল, দরজাটা খুলে দাও বৌমা। মায়া নাস্তা নিয়ে ঘরে প্রবেশ করলো। আসমা, দরজা খুলে দাও আগে গিয়ে। দরজা খুলে দেখে আসমা বেগমের বোন আমেনা খালা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? একটু ভাব নিয়ে উত্তর দেয় খালা। ভালোই আছি। এতক্ষণ লাগে দরজা খুলে দিতে? মাফ করবেন খালা। হ্যাঁ, দরজা থেকে সরে দাঁড়াও, নাকি ভেতরে আসতে দিবে না নাকি? মায়া মাথা নিচু করে দরজা থেকে সরে পড়ে। ভিতরে খালা চলে গেল। পরে মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা লক করে দিয়ে রান্নাঘরে চলে যায়। আমেনা খালা অনেক অহংকারী, ধনী। হুট করে ধনী হয়ে গেলে মানুষ অনেক অহংকারী হয়ে যায়। মানুষকে মানুষ মনে করতে চায় না, যাকে বলে আঙুল ফুলে কলা গাছের অবস্থা। উনি আবার এমনি এমনি আসেন না, কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। গ্যাস অফ করে ফ্রিজ থেকে ফল বের করলো মায়া। নাস্তা রেডি করে মায়া চলে গেল। নাস্তা দেখে খালা কিছুটা দিমাগ নিয়ে বলল, এসবের কি দরকার ছিল? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি কি না খেয়ে এসেছি নাকি? মায়া এবার মুখ খুলে বলল, বাসায় মেহমান আসলে তাদের কি জিজ্ঞাসা করা উচিত নাকি আপনি বাসা থেকে খেয়ে বের হয়েছেন? তো না, আসলে আমি নাস্তা দিতে চাচ্ছি তো, এই আর কি।
আর কেউ না কারো বাসায় উদ্দেশ্যে বের হলে যে খেয়েই বের হয়। মায়ার কথা শুনে খালা রাগে ফুঁসছে আর আনোয়ার মিটিমিটি করে হাসছে। আসমা বেগম কিছুটা রাগ দেখিয়ে বলল, কি হচ্ছে? কি করো সাথে? এভাবে কথা বলতে হয়? মা বাবা কি কথা বলাটাও শিখায়নি? মা বাবা আমাকে অনেক কিছু শিখাতে ভুলে গেছেন, আপনি শিখিয়ে দিয়েন। কারণ মেয়ে হয়ে এই পিএইচডি করে বিয়ে হলেও শ্বশুর বাড়িতে আবার নতুন করে এবিসি শেখানো হয়, তাই নয় কি? মায়া আসমাকে কিছু বলতে না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। নিজেই নিজের মনকে বলছে, অনেক হয়েছে মায়া, আর নয় এসব অন্যায় সহ্য করা। আর এত সহ্য করে হবেটা কি? এই সংসার তো আমার থাকবে না। এবার আর অন্যায় সহ্য করবো না আমি। চাই না আমার ভালো বইয়ের উপাধি। কি হবে এই উপাধি নিয়ে? অবহেলা ছাড়া যেখানে কিছুই নেই। খালা সন্ধ্যা হতে হতে চলে গেছেন। এসেছিল তার একমাত্র ছেলে ঈশানের বিয়ের দাওয়াত করতে। 7 দিন বাদে বিয়ে, সহপরিবার নিয়ে যেতে হবে। রাত 9টা বাজে, আতিক এখনো বাসায় ফেরেনি। মায়া কল দিচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু ওই যে হয় কেটে দিয়েছে বারবার ফোন। রাগ করে মায়া মেসেজ পাঠালো, আমার ফোন রিসিভ কর, নইলে আনহান নাম্বারে কল দিব। ভাবিস না নাম্বার নেই আমার কাছে, ভাব মারছি না, এই দেখ নাম্বার 013... মেসেজ যাইতেই দেরি, ফোন ব্যাক করতে দেরি হলো না আতিকের। ফোন রিসিভ করেই মায়া হো হো করে হাসতে লাগলো। ফোনের ওপাশ থেকে আতিকের রাগী কণ্ঠে ভেসে আসলো, হাসছো কিসের জন্য? আর বারবার কল কেন দিচ্ছ? 10 মিনিটের মধ্যে তোকে আমি বাসায় দেখতে চাই, নইলে তুই চিন্তাও করতে পারবি না তোর কি হাল করব। ব্ল্যাকমেল করছো? যা ভাবিস তাই। 10 মিনিট তো 10 মিনিট, 1 সেকেন্ড দেরি হলে থাপ্পড় দিব। আতিক আধা ঘন্টা পর বাসায় ফিরল। দরজা খুলল না মায়া, কলিং বেল বেজেই চলেছে। আসমা বিরক্ত হয়ে চিৎকার করে বলল, মায়া কে এসেছে? দরজাটা খুলে দাও। কতক্ষণ ধরে বেল বাজছে? মায়া 10 মিনিট পর দরজা খুলে দিল। আতিক সামনে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিক কিছু বলার আগেই থাপ্পড় দিল মায়া। 4 থেকে 5টা থাপ্পড় খেয়ে আতিকের গালে হাত দিয়ে মায়ার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আতিক হুঙ্কার করার আগেই মায়া আনহা আর আতিকের কিস করা ছবি সামনে ধরল। দাঁত কেলিয়ে মায়া বলল, চিৎকার চেঁচামেচি করার চেষ্টাও করো না, বলেছিলাম 10 মিনিটের ভেতরে বাসায় আসতে। আতিক রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল। মায়ার টেবিলে খাবার সাজিয়ে আতিককে ডাকতে গেল। ঘরে গিয়ে দেখে আতিক অফিসের ব্যাগ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মায়ার মাথায় রক্ত উঠে গেছে। ওই হারামি, ঘর গোছাতে কি কষ্ট হয় না? শালা এক্ষুনি সব ঠিক করে রাখ। আতিক ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হলো। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই চোখ নিচে, নইলে চোখ খুলে মার্বেল খেলবো। মায়াকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। আতিকের নিঃশ্বাস মায়ার মুখে আছড়ে পড়ছে। মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে। দাঁতে দাঁত চেপে পিষে আতিক বলল, একদম চুপ, বাড়াবাড়ি ভালো লাগছে না। আতিকের কাছ থেকে হাত সরিয়ে নিয়ে মায়া আতিকের কাঁধে 2 হাত রাখলো। মায়া, বাড়াবাড়ি তো কিছুই দেখিস নি জান্টু, এবার দেখবি। এখন কোনো কথা ছাড়া আমার সাথে খেতে যাবি। অনেক ক্ষুধা লাগছে আমার, তোর খেতে ইচ্ছে না করলেও খাবি আস। আতিক গোমড়া মুখ করে বসে আছে খাবার টেবিলে। মায়া গুনগুন করে গান গাইতেছে আর ভাত বেড়ে দিচ্ছে। মায়া চোখ টিপে দিল আতিকের দিকে তাকিয়ে। একটু কাছে এসে আতিকের কানে ফিস ফিস করে বলল, ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी, ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी, नफरत को अब मेरी शुभ सम देखेगी। এখন আতিক খুব একটা রাত করে বাসায় ফেরে না। মায়ার ফোন পাওয়ার আগেই বাসায় হাজির হতে হয়। সবই মায়ার ব্ল্যাকমেলের কাজ। খাবারটাও এখন রোজই খেতে হয়, ইচ্ছে না থাকা সত্ত্বেও। রাতের খাবার দাবার শেষ করে যে যার ঘরের উদ্দেশ্যে চলে যায়। মায়া ঘরে প্রবেশ করেই ওয়াশরুমে চলে যায়। আতিক খাটে বসে মনোযোগ দিয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর মায়া বের হয়ে আসলো। ওই মিস্টার আতিফ, কেমন লাগছে আমাকে? আতিক মায়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় করে নিল। এ কি পড়েছে এসব? কেন, কি পরছি? ওয়েস্টার্ন ড্রেস। কেন ভালো লাগছে না আমায়? আতিক দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আসলো। মাথা কি গেছে তোমার? না, আগে বলো আমায় কেমন লাগছে। মায়া, সব ড্রেস পরে সবাইকে মানায় না। ওহো, আনহাকে মানাই বুঝি। ভ্রু দুটো কুঁচকে মায়া জিজ্ঞেস করে। আতিক কোনো উত্তর দিল না। মায়া আবার বলল, আতিক, আমি যদি ঈশানের বিয়েতে এইসব ড্রেস পরি কেমন লাগবে? আতিক তীক্ষ্ণ নজরে বলে,
আমার মান সম্মান শেষ করার ইচ্ছে হয়েছে? কেন? আমেনা খালার ছেলের বিয়ে, বড় লোকদের বিয়েতে তো এসব ড্রেসই পরা হয়, তাই নয় কি? মায়া এসব কি শুরু করছো? যাও এসব ড্রেস খুলে আসো। মায়া কিছুক্ষণ আতিকের দিকে তাকিয়ে বারান্দায় চলে গেল। আতিক নিজেও পিছন পিছন উঠে মায়ার কাছে গেল। কি বললাম? ড্রেসটা খুলতে বলছি আমি। মায়া শান্ত স্বরে বলে, যখন আনহাকে নিয়ে এসব ড্রেস পরে কফি হাউসে পার্কে ঘুরে বেড়াও তখন তোমার মান সম্মান যায় না? যখন মেয়েটার শরীরের ভাঁজ দেখে অনেক ছেলেরা তাকে দিয়ে গিলে ফেলে তখন মান সম্মান যায় না? তা যাবে কেন? সে তো তোমার সম্মানের সাথে জড়িয়ে নেই, জড়িয়ে তো আমি আছি, তাই না? শুধু মান সম্মানে জড়িয়ে আছি, অস্তিত্বে নেই। আতিকের হাত ধরে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো। সত্যি করে বলো তো, এইসব ড্রেস আপে আমাকে ভালো লাগছে না? আতিক আয়নার দিকে তাকিয়ে মায়ের প্রতিবিম্ব তাকালো। হ্যাঁ, সত্যিই তাকে ভালো লাগছে। চোখ ফেরানোর দায় হয়ে পড়ছে। আসলে কি জানো আতিক, তুমি সৌন্দর্য মরেছ, ভালোবাসাই নয়। মায়া আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায় এবং ড্রেস চেঞ্জ করে সাধারণ ড্রেস পরে বের হয়। আতিক মায়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মায়া আতিকের কাছে গিয়ে বলল, প্রেম জাগছে নাকি আমার প্রতি? প্রেম জাগলে কিচ্ছু করার নেই, দূরেই থাকো আমার থেকে। মায়া কথাটা শেষ করে খাটে গিয়ে শুয়ে পড়ে। আতিক তখন বলে, আচ্ছা তোমার ডাক্তারের সাথে কি হয়েছে? ডাক্তারের কথা শুনে মায়ের বুকটা ধক করে উঠল। কেন? ডাক্তারের সাথে আবার কি হবে? তোমার সেই ডাক্তার গত কয়েকদিন ধরে শুধু ফোন দিয়েই যাচ্ছে, কেন বলো তো? মায়া লাফ দিয়ে উঠে বসে, ভয়ে ভয়ে বলে, আচ্ছা ফোন রিসিভ করছিলে? আতিক মায়ের দিকে তাকিয়ে বলল, অত টাইম নেই আমার তোমার ডাক্তারের ফোন রিসিভ করার। আতিকের কথাই মায়া হাফ ছেড়ে বাঁচল যেন। তারপর বলল, ধন্যবাদ ফোন না রিসিভ করার জন্য। মায়া শুয়ে পড়ে আবার আনমনে ভাবতে থাকে। ডাক্তারের কাছ থেকে সেই যে আশা হয়েছে আর যাওয়া হয়নি, কোনো মেডিসিনও নেওয়া হয়নি। মাসের পর মাস পার হয়ে কয়েকদিন ধরে মায়াকেও বরংবার ফোন করছিল, কিন্তু মায়া কি বলবে না বলবে এইভাবে কোনো রিসিভ করেনি। তাই হয়তো আতিককে ফোন দিচ্ছিল। মায়া শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কাউকেই কিছু বুঝতে দিচ্ছিল না। শফিক দিনের মধ্যে বেশ কয়েকবার মায়াকে বলবে ডাক্তারের কাছে যেতে, কিন্তু মায়া এক কথাই বলে দেয়, তুমি আমাকে জোর করলে আমার মরা মুখটাও দেখতে পারবে না বলে দিলাম। এই বাড়ি থেকে মৃত্যুর আগেই চলে যাবো কিন্তু। শফিক আর কিছু বলার সাহস পায় না। ঈশানের বিয়ে আর মাত্র 2 দিন বাকি আছে। মায়ের শরীরটা অনেক খারাপ লাগছে, তার ইচ্ছা করছে না বিয়েতে যেতে, কিন্তু কিছু করার নেই। আসমা বেগম কেন না যাওয়ার কথা বলতেই কথা শোনাতে এক চুলো ছাড় দেয়নি। কেন বাপু, শরীর খারাপ নিয়ে বাবার বাড়িতে সফর করে আসতে পারলে আর আমার আত্মীয়ের বাসায় যেতে পারবে না? মায়া আর বিপরীতে কোনো কথা বলেনি, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলেছে সে যাবে। বিয়ে বাড়িতে বরযাত্রীদের এসেছে সবাই। বিয়েটাও সুষ্ঠুভাবে হয়ে গেছে। মেয়ের নাম মিতু, মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। মিতুর সাথে ঈশানের সম্পর্ক করে বিয়ে। আমেনা এই বিয়েতে একবার নাকচ দিয়েছিলেন, কিন্তু কারণ তিনি তার ছেলের জন্য তাদের মতো স্ট্যাটাসের মেয়ে খুঁজতেন, কিন্তু ঈশানের জেদের কাছে হার মেনে নিতে বাধ্য হন আমেনা খালা। আমেনা, আসমা আরও গুটি কয়েক মহিলা নানা গল্প গুজব করছে। সেখানে মেয়ে পক্ষের লোকজনও রয়েছে। মায়া একটু দূরে সরে তাদের গল্প শুনছে। তার মন একদম এখানে টিকছে না। আতিক নিজেও কোথায় গেছে জানি না। মেয়ে পক্ষ থেকে একজন মহিলা বলল, ঈশান আর মিতুকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ভাবি। আমেনা খালা উত্তর দেয়, হ্যাঁ যা বলেছেন আপনি, আর গয়নায় ভরিয়ে দিয়েছি আমরা, তার জন্য আরো সুন্দর লাগছে মেয়েকে। আর একজন মহিলা বললেন, কিন্তু মেয়ের বাসা থেকে তো কম কিছু দেওয়া হচ্ছে না বলেন ভাবি। আপনাদের ঘর তো ফার্নিচারে ভরে দেওয়া হচ্ছে, ছেলেকে আবার কারও দেওয়া হচ্ছে। আসমা বেগম বলতেন, হ্যাঁ, কিন্তু আমরা তো যৌতুক নিচ্ছি না, বিনা যৌতুকে মিতুকে নিয়ে যাচ্ছি। আসমা বেগমের কথা কেড়ে নিয়ে আমেনা বললেন, হ্যাঁ, আর ছেলে আমার ইঞ্জিনিয়ার, দেখতেও মাশাআল্লাহ। আর মেয়ের বাসা থেকে যা দিচ্ছে তা তো আমরা চাইনি, মেয়েকে শখ করে তারা দিচ্ছে, এবং এখন থেকে তো মেয়ের সব দায়িত্ব আমরা পালন করব। মেয়ের পরিবারের সব দায়ভার শেষ। মায়া এতক্ষণ তাদের কথা চুপচাপ শুনছিল, কিন্তু শেষের কথা শুনে সে আর চুপ থাকলো না। তাদের কাছে এগিয়ে গেল এবং বলল, এখন আমি কিছু কথা বলবো, তাই একটু নীরব হয়ে শুনো, তারপর আপনারা কথা বলবেন। মায়া বলতে আরম্ভ করলো, আপনি কি বললেন খালা, যে মেয়েকে বিয়ে দিয়ে দিলেই সব দায়ভার শেষ হয়ে যায়? আসলে কি হয়ে যায় নাকি আরো বেড়ে যায়? আসমা বেগম কিছুটা গরম মেজাজ নিয়ে বলল, কি বোঝাতে চাচ্ছ তুমি?
যদি ড্রাইভার শেষ হয়ে যায় তাহলে এই ফার্নিচার ছেলেকে গাড়ি উপহার কেন দিতে হচ্ছে? অবশ্যই এসবকে উপহার বলে না, এইগুলো হলো ডিজিটাল যৌতুকের স্টাইল। মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে দিচ্ছেন, আবার বলছেন শখ করে মেয়ের বাবা যা দিবেন তাই নিতে রাজি। অবশ্যই দোষটা না কারণ নয়, এই দোষটা হলো আমাদের লুফি সমাজে। বিয়ে হওয়ার সাথে সাথে কিছু প্রতিবেশী আছে যারা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে বাবার বাড়ি থেকে কি কি দেওয়া হলো, ছেলে এত ভালো জব করে তাকে গাড়ি দেওয়া হলো না কেন? এটা তো তার প্রাপ্য। কেন মেয়ের বাসা থেকে এসব দিতে হবে? তাদের কলিজাটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, তারপরও জিজ্ঞাসা করে কি কি দিল মেয়ের বাসা থেকে। আপনাদের তো আবার কমন কথা আছে যে মেয়ের সুখের জন্য এতটুকু বাবা মা করতে পারবে না। আচ্ছা, আপনারা ছেলেদের কষ্ট করে মানুষ করেন, আবার পড়াশোনা শেখান, আর একজন মেয়েকে কষ্ট করে বড় করতে হয় না? আপনারা নিজেও একজন মেয়ে, আপনারা কি জানেন না একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে দিতে বাবা মায়ের কত কষ্ট করতে হয়? এই যে বিয়ের জন্য এত আয়োজন করা হয়েছে, আপনারা তো খেয়ে দিয়ে যে যার মতো চলে যাবেন, কিন্তু একবার খোঁজ নিয়ে দেখবেন মেয়েকে বিয়ে দিতে আগে পিছে তিনি কত ঋণ করে বসেছেন। ঋণী কিংবা গরিব কেন, বিয়েতে এত রেওয়াজ নীতি। আপনারা তো ফ্রি একজন মেয়ে পাচ্ছেন সারা জীবনের জন্য, এর বেশি কি চান? আর প্রতি ঈদের উপহার দেওয়া নেওয়া যে রীতি চালু হয়েছে তা বাদই দিলাম, খুঁটিনাটি জিনিসগুলোর কথা তো ধরাই রইল। ছেলে ভালো জব করে বলে তাহলে সে কি পারবে না নিজের সামর্থ্য দিয়ে গাড়ি কিনতে? আর ফার্নিচার কি আপনাদের ঘরে নেই যে বউয়ের বাসা থেকে ফার্নিচার দিতে হবে, সেগুলো নিতে হবে? আসলে আমাদের সমাজ অন্য মানুষের মাথায় বেল ভেঙে খেতে ভালোবাসে, কিন্তু তারা ভুলেই যায় তাদের ঘরেও মেয়ে আছে। বদলা নেই রেওয়াজ নীতি। বিয়েটাকে সহজ করুন, মেয়ের বাবার উপর একটু রহম করুন। এতক্ষণ চুপচাপ মায়ার কথা শুনছিল মায়া। বিয়ে বাড়িতে নিস্তব্ধ হয়ে গেছে, সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। মিতুর বাবার চোখে পানি, আতিক নিজেও মায়ের কথায় শকড হয়ে গেছে, কিন্তু আমিনা আর আসমা রাগে ফুঁসছে। মিতু আর ঈশান নিজেও স্তব্ধ হয়ে গেছে।